শিক্ষার্থীদের আমাদের ইতিহাস বিভাগের তরফ থেকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। প্রতি বছর ইতিহাস বিভাগ থেকে প্রকাশিত ওয়াল ম্যাগাজিন উত্তরণ এবছর আমরা ম্যাগাজিন রূপে প্রকাশ করছি। আমাদের এবছরের বিষয় 19 শতকের চিত্রপটে কলকাতার লোকায়ত সংস্কৃতি। সংস্কৃতি কথাটি সাধারণ অর্থে কালচার শব্দটির প্রতিশব্দ রূপেই চালু ছিল। রবীন্দ্রনাথ নিজেই সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের প্রস্তাব মতো সংস্কৃতি এই বৈদিক শব্দটি গ্রহণ করেন। তখন সালটা ছিল 1922। তবে যে নামই দেয়া হোক না কেন, সংস্কৃতি অর্থে সাহিত্য, সঙ্গীত, শিল্পকলা, নাট্যাভিনয়, নৃত্য প্রভৃতি যা মানসিক ও আধ্যাত্মিক সৃষ্টি ও তার অনুশীলন, তাকেই আমরা সংস্কৃতির অনুশীলন বলি। বাংলা সংস্কৃতিকে নগর সংস্কৃতি, লোক সংস্কৃতি ও আদিম সংস্কৃতি এই তিনটি শ্রেণীতে বিন্যাস করা চলে। প্রকৃতপক্ষে লোক সংস্কৃতি বঙ্গ সংস্কৃতির প্রধান ধারা। লোক সংস্কৃতির উপাদান হিসাবে প্রথমেই আসে লোকচর্চা। এছাড়াও নানা শ্রেণীর সংস্কার, বিশ্বাস, লোকলৌকিকতা, লোকশিল্প, সংস্কৃতি, নৃত্য, উৎসব, ক্রীড়া, ভাষা, আচার প্রভৃতি সব মিলিয়ে লোক সংস্কৃতি অকৃত্রিম, নিখাত ও খাঁটি। লোক সংস্কৃতির কথা বলতে প্রথমেই যে শহরটির কথা মাথায় আসে সেটি হলো কলিকাতা। শহরটি এক সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের অধিকারী। 19বিংশ শতাব্দীতে কলকাতায় নগরের আবির্ভাব ঘটায় গ্রামবাসীরা চাকুরির খোঁজে কলকাতায় চলে আসতে থাকে। সেই সময় গ্রামীণ ও শহুরে সংস্কৃতির এক আশ্চর্য মেলবন্ধন লক্ষ্য করা যায়। তারা গ্রাম্য সংস্কৃতিকে পুরোপুরি ত্যাগ করতে না পারায় সংস্কৃতি আরো আকর্ষণীয় হয়ে ওঠে। বলা বাহুল্য, এই জন্যই আমরা এই বিষয়টি নির্বাচন করেছি। প্রসঙ্গত উল্লেখ্য, আমাদের কলেজ যে স্থানে অবস্থিত সেই উত্তর কলকাতা এই লোক সংস্কৃতির প্রাণকেন্দ্র ছিল। লোক সংস্কৃতির নিজস্ব কিছু চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে। তার মধ্যে বটতলা সাহিত্য, যা আমাদের প্রথম ছাপাখানা, বাবু কালচার, বাইজি নাচ, যাত্রাপালা, কবিয়াল, সং, পক্ষীদলের গান, ঝুমুর গান, পাঁচালী, কালীঘাট চিত্রকলা ইত্যাদি উল্লেখযোগ্য। সবশেষে বলে রাখি, আমাদের আজকের বিষয় কলকাতার লোক সংস্কৃতি কথাটি খুব ছোট হলেও এর মান অনেক ভারী। আজ পর্যন্ত কলকাতার আনাচে কানাচে, গলি রাস্তায় এবং সবচেয়ে বড় আমাদের মনের অন্তরে 19বিংশ শতাব্দীর কলকাতার লোক সংস্কৃতি কিছুটা ধ্বংসপ্রাপ্ত হলেও সসম্মানে বিরাজমান। নমস্কার, আমার নাম মধুমিতা দাস। আমি ক্ষুদিরাম বোস সেন্ট্রাল কলেজের ইতিহাস বিভাগের 3rd সেমিস্টারের ছাত্রী। আজ আমি আমার বান্ধবী কাজল হাজরার লেখা একটি বিষয় ব্যাখ্যা করতে চলেছি। আজ আমাদের বিষয় হলো পটচিত্রের ইতিহাস। 19 শতকে তৎকালীন ব্রিটিশ ভারতের রাজধানী ছিল শহর কলকাতা। কলকাতারই একটি বিখ্যাত মন্দির ছিল কালীঘাট মন্দির। এই মন্দিরেরই সন্নিহিত বাজার এলাকায় বিকশিত হয়েছিল এই চিত্র। এর থেকে এর নাম হয় কালীঘাট পটচিত্র। প্রাথমিক পর্যায়ে এই চিত্রের বিষয় ছিল পৌরাণিক ও ধর্ম কাহিনী, কিন্তু পরে এতে ধর্মনিরপেক্ষতা এবং সমসাময়িক সামাজিক বিষয়ে প্রতিফলিত হতে থাকে। বর্তমান কালী মন্দির স্থাপিত হয়ে 19 শতকের প্রথম দিকে। এই অঞ্চলের বিভিন্ন জেলা থেকে আগত ঐতিহ্যবাদী পটুয়ারা এখানে এসে বসবাস করতে শুরু করেন এবং পটবৃত্তি গ্রহণ করেন। নাগরিক সাংস্কৃতিক আচার অনুষ্ঠানের বিরুদ্ধে প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং আবেগ দিয়ে তার সময় সংঘটিত ঘটনাবলী বিবরণ লিপিবদ্ধ করেন তারা। এভাবেই ধর্মনিরপেক্ষ চিত্রকলার সূচনা ঘটে। বাবু সাংস্কৃতিক, নারীবাদী, সামাজিক লাম্পট্য ও ধর্ম ভণ্ডামি, মিথ্যাচরণ অবজ্ঞা করেছিলেন। এই চিত্রকলার মধ্য দিয়ে নবজাত নাগরিক সমাজের মূল্যবোধের প্রতিফলন ঘটে। বিচিত্র উৎপাদন সংমিশ্রণে গড়ে ওঠা এই চিত্রকলা এক নতুন রূপ আনে। তৎকালীন ভারতের পণ্ডিত তাদের ভিক্টোরিয়া আদর্শে পরিপন্থী সবকিছুকেই ঘৃণ্য করতেন।
তবে রুডওয়ার্ড কিপলিং এই শিল্পকলার সৌন্দর্যে আকৃষ্ট হন এবং 1917 সালে লন্ডনের ভিক্টোরিয়া অ্যালবার্ট মিউজিয়ামে এর নানা চিত্র প্রদর্শন করেন। এই পটচিত্রের বিষয়ের মধ্যে প্রাধান্য পেয়েছিল চিত্রকদের গোড়া অনুভূতি। তৎকালীন সমাজে জনপ্রিয় কিছু বিষয় ছিল স্বামী কর্তৃক অবিশ্বস্ত স্ত্রীর লাঞ্ছনা, বাবুর সাথে রক্ষিতা, কেদা দুরস্থ বাবু। পরোক্ষভাবে লাম্পট্যের উল্লেখ স্বরূপ হিন্দু ধর্মের অপবিত্রতা চিহ্নিত বিড়ালের মাছ ভক্ষণ। কালীঘাট চিত্রশিল্পের উদ্দেশ্য ছিল একটি প্রাণবন্ত ধারা সৃষ্টি করা, যা বিষয়ের সাদামাটা ভাবকে প্রকাশ করে থেকে সহজ জ্ঞান তার অনুধাবনে সহায়তা করবে। ভারতের উপমহাদেশের কালীঘাট চিত্র ছিল এক নিম্নবর্গের মানুষদের সাংস্কৃতিক প্রথম শৈলীর প্রকাশ। 19 শতকে কলকাতার লোকায়ত সংস্কৃতির অনেকাংশে সমৃদ্ধ করেছিল এই পটচিত্র। তখনকার দিনে ঝুমুর গানের রেওয়াজ ছিল। গরুর গাড়িতে রং বেরঙের কাগজ লাগিয়ে ময়ূরপঙ্খী সাজানো হতো। বিয়েবাড়ির সামনে কিংবা বরযাত্রীদের শোভাযাত্রায় এই ময়ূরপঙ্খীর ওপর ঝুমুরবালিরা নাচ করত, আর তার পেছনে থাকতো কাশি বাজানোর মানুষ। এদের গানের ভাষা ছিল গ্রাম্য, তবে দু একজন ঝুমুরবালির গান ছিল বেশ ভালো। তারা মুখে মুখে সুন্দর গান বাঁধতে পারত। ঝুমুরবালিরা সবাই ছিল সমাজের নিচু স্তরের মানুষ। এরা পায়ের ঝুমুর পরে নাচ করত। কারোর সঙ্গে ঝগড়া হলে এক পক্ষ অপর পক্ষকে জব্দ করার জন্য বাড়িতে ঝুমুর বসিয়ে দিত। ঝুমুরবালিরা অশ্রাব্য ভাষায় গালিগালাজও দিত। আর পুলিশের বন্দোবস্ত সে সময় বিশেষ ছিল না, তাই তাদের কিছু নগদ পয়সা দিয়ে বিদায় দেওয়া হতো। আসুন আমরা শুনে নিই ঝুমুর নাচের ইতিকথা। গ্রাম্য সংস্কৃতির মধ্যে অন্যতম ছিল পাঁচালী, কিন্তু কলকাতার নগর জীবনে এই পাঁচালী অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছিল। এবং এই জনপ্রিয়তা যেসব মানুষের হাত ধরে অর্জন করেছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন দাশরথী রায়। দাশরথী রায়ের পাঁচালী আমরা আজকে শুনে নেব শ্রী রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে। থাকে কুল এসেছে গোকুল ডোবালিতে কুল আর কি থাকে কুল এসেছে গোকুল আর কি থাকে আর কি থাকে এসেছে গোকুল ডুবা দিতে কুল সাগরে আর কি থাকে এসেছে গোকুল
দেখলে কালো শশে দেখলে কালো শশে আর কি যাবি কাশি দেখলে কালো শশে আর কি যাবি কাশি দাসী হবি বাসি শুনলে পড়ি দাসী হবি বাসি শুনলে পড়ি আর কি থাকে ঘুম এসেছে ডুবারি বেকুল অকুলাও তাদের আর কি থাকে আমাদের আলোচ্য বিষয় যখন কলকাতার 19 শতকের লোকায়ত সংস্কৃতি, তখন জেলেপাড়ার এবং কাশারিপাড়ার সঙের গল্প না করলে এই আলোচনা সম্পূর্ণ হয় না। মহেন্দ্রলাল দত্তের একটি বিবরণ থেকে আমরা জানতে পারি যে সং দেখার জন্য তখন সকলে দাঁড়িয়ে অপেক্ষা করত, একটা এই আসে ভাব। হঠাৎই সং এসে গেল, কেউ হাতে একটা টাইম পিস নারকোল দড়ি দিয়ে বেঁধে হ্যাটকোট করে চলেছে, কারোর মুখে এক হাত লম্বা চুরুট, কেউ বা আলবোলায় গুরুক গুরুক করতে করতে চলেছে। কত ধরনেরই না উদ্ভট সাজ পোশাক, যেমন সাজ পোশাক তেমনই সব অঙ্গভঙ্গি আর ছড়া, শুনলেই হাসি পেয়ে যাবে। তা হোক, চোখে তো দেখা যাচ্ছে, সেই বা মন্দ কি, এতেই তো হাসতে হাসতে পেটে খিল ধরে যাবার জোগাড়। চলুন আজ আমরা সেই কাঁসারিপাড়ার সঙের গল্প একটু ভালো করে শুনে নিই। My name is Arun Gopal. This year my topic for the World magazine is Song Dance in 19th century Calcutta. Our city Calcutta has lots of histories and stories, but keeping habit of all of them is not possible for us. This history is not only written on the walls of the houses. This writing turned out to be in many other places, somewhere in an arc or in an oil painting. Somewhere other histories turn out to be in tin or enamel sheet. It is also written on the bodies of the glorious cannon of Mandhata Amul, scattered all around. In this rare glory of heritage is embedded in this history. It did not become a common sight. The name Jelepada derives from this. The name Jelepada draws us to the center of the folk history, the history of the Jelepada song. The look and the style of this song draws us to Kashipada, Kidipur and many other places. The manners and the gestures of the Jelepada song are different. The region has outspoken everyone for their behavior. They cannot make people cry. Their main tendency is to lash out the injustice and violence of our society. During the 19th century, the poets like Rupchand Bakshi, Sharat Chandra used to talk to Shang. Their main advantage of this song was they could have told the truth without registering. পক্ষীদলের গান নামটি শুনতে যতটা মজার ছিল, ঘটনাটি কিন্তু ততটা নয়। 19 শতকের বাগবাজার অঞ্চলে প্রতি রবিবার একটি শোভাযাত্রা বেরোত। একটি বড় খাঁচার মধ্যে একদল মানুষ পাখি সেজে পাখির বুলিতে তারা গান করতে করতে যেতেন। এটিই ছিল পক্ষীদলের গান। এই গানের ভাষা ছিল ব্যঙ্গাত্মক, শ্লেষাত্মক। সাধারণ মানুষ অত্যন্ত আনন্দের সঙ্গে গ্রহণ করলেও তৎকালীন সমাজের প্রতিচ্ছবি আমরা এই গানের কথাগুলিতে পেয়ে থাকি। এবং এই পক্ষী দলের যোগদান করার অন্যতম যোগ্যতা ছিল তাকে অত্যন্ত উন্নত মানের গেজেল হতে হতো, না হলে কিন্তু এই পক্ষী দলে তাদের কোনো স্থান হতো না। বহু ভদ্রগড়ের সন্তান সে সময় পক্ষী দলে যোগদান করেছিলেন শুধুমাত্র নেশার টানে, এবং তাদের পাখির ভাষায় সেই সময় কথা বলতে হতো। আমরা আজকে আমাদের এই আলোচনায় শ্রী রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে রূপচাঁদ পক্ষীর একটি গান শুনি। রূপচাঁদ পক্ষী
তার পক্ষে বলছে এই যে তার পক্ষে উপাধি ছিল, খাঁচার মতন একটি গাড়ি ছিল, আর সাক্ষাৎ খাঁচায় এটি ট্রেনে যাওয়া হতো। যেখানে রূপচাঁদ যেতেন এই খাঁচাটি ছেড়ে দিয়ে রূপচাঁদ পক্ষী তার নাম পাখির মতন তার যাওয়া। আর কথায় কথায় এমন রহস্য যে সমস্ত সেই সময়কার যত জমিদার বাবুরা ছিলেন সব রূপচাঁদের খুব গুণের আদর, সকলে ডেকে নিয়ে যেতেন, সকলে গান তারই একটি বছর আমার হট করে রামকৃষ্ণ কোথায় গেলে রাধিকা বিলাপ করছেন তার সঙ্গে বসে বলছেন তিনি আমার হট করে রামকৃষ্ণ কোথায় গেলে I am for you very sorry আমার ভুল। সমগ্র 19 শতক ধরে তৎকালীন কলকাতার মানুষের আমোদ প্রমোদের কোনো অন্ত ছিল না। কখনো ঝুমুর গান, কখনো পাঁচালি, কখনো সং, কখনো চড়ক পুজো, মেলা, কবি গান, বিভিন্ন সময় বিভিন্ন রকমের অনুষ্ঠানের মাধ্যমে তারা নিজেদের বিনোদনকে এক অন্য মাত্রা দান করেছিল। তার মধ্যে অন্যতম ছিল স্নান যাত্রা। আমরা জানি মাহেশের স্নান যাত্রা আজও বিখ্যাত, কিন্তু সেই সময় 19 শতকে বিভিন্ন কারণে স্নান যাত্রার যে বিস্তৃত বিবরণ আমরা পাই হুতুমের লেখায়, সমাচার দর্পণে, সেগুলো আমরা আজকে শুনে নেব। নমস্কার, আমি শুভজিৎ মিত্র, ক্ষুদিরামপুর সেন্ট্রাল কলেজে ইতিহাস বিভাগের প্রাক্তন ছাত্র। আমার আলোচ্য বিষয় হলো 19 শতকের স্নান যাত্রা। 19 শতকের স্নান যাত্রা বলতেই আমরা সেকালের স্নান যাত্রা, নেশাভাঙ, খেমটা নাচ, মেয়ে ছেলেদের ফুর্তি করা, অনন্য চরিত্র খুঁজে পাই। সেকালে স্নান যাত্রায় যে প্রচুর লোকের সমাগম হতো তার বিস্তারিত বিবরণ আমরা পেয়ে থাকি 1821 সালে 13ই জুন সমাচার দর্পণ পত্রিকা। সেকালে স্নান যাত্রায় মাহেশের স্নান যাত্রায় যে প্রচুর পরিমাণে মানুষের সমাগম হতো তার বিস্তারিত বিবরণ আমরা পেয়ে থাকি। এছাড়া আমরা হুতুমের যুগ থেকেও সেকালে স্নান যাত্রায় মানুষ কেমন পরিমাণে আমোদ প্রমোদ ছিলেন তারও আমরা বিস্তারিত বিবরণ খুঁজে পাই। তাদের বিস্তারিত বিবরণ থেকে আমরা সেকালে স্নান যাত্রার বিস্তারিত চরিত্র, আগত লোকেদের কালচার, চিত্র, মাঝিদের চরিত্র, নৌকার ব্যবহার, সবই আমরা খুঁজে পাই। সেকালে স্নান যাত্রা থেকে একটা জিনিস আমাদের কাছে প্রশ্ন ছিল, সেকালে লোকাল মানুষজন ছিলেন খুবই আমোদ প্রমোদ। সমাচার দর্পণের এক বিস্তারিত বিবরণে বলা হয়েছিল যে একজন জমিদার তার ধর্মপত্নীকে নিয়ে স্নান যাত্রায় এসেছিলেন এবং অদূরে নৃত্য করছিলেন একজন অপ্সরা। তো তিনি তার নৃত্য দেখে এতটাই প্রসন্ন হয়েছিলেন যে তিনি সেই রকম ভাবেই তার ধর্মপত্নীকে নৃত্য পরিবেশন করতে বলেছিলেন। সমাচার দর্পণ হোক কিংবা হুতুম হোক, তাদের আসল লক্ষ্য ছিল তাদের স্বধর্মের মানুষদের কাদাসার আর নোংরামিকে চোখে আঙুল দিয়ে দেখা। আর সেই জন্যই তারা নাগরিক জীবনের প্রেক্ষাপটে বাঙালি হিন্দুদের উৎসব ও লোকাচারে তথ্যবহুলের পরিচয় সংগ্রহ করতে এবং তা সাধারণ মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করতে। সেকালে স্নান যাত্রা থেকে আমরা একটাই জিনিস বুঝতে পারি যে যে কোনো লোক উৎসব হোক তাকে আমোদ প্রমোদের স্তরে টেনে নামানো হয়েছিল সেকালে। আজ যা প্রায় অবলুপ্ত সেই চড়ক পুজো, গাজন, চড়কের মেলা 19 শতকের একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান ছিল। অমৃতলাল বসুর লেখায় আমরা পাই, আজ কারো কি মনে আছে পিঠ ফোড়া সেই চড়ক গাছে চরচরাচর বাজে ঢাক, চেঁচামেচি দেপাক দেপাক, লাখে লাখ গলায় ডাক, বোম 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 বাবা বলে। এমনকি সে যুগের বিস্তৃত বিবরণ আমরা পাই হুতমের লেখায়।
চলুন শুনে নেওয়া যাক। কলিকাতা শহরের চারিদিকেই ঢাকের বাজনা শোনা যাচ্ছে, চরকির পিঠ সরসর করছে, কামারের বান দশলকি কাঁটা ও বটি প্রস্তুত করছে, সর্বাঙ্গী গয়না, পায়ে নুপুর, মাথায় জরির টুপি, কোমরে চন্দ্রহার, সিপাই পেরে ঢাকাই শাড়ি মালকোচা করে পরা, তারকেশ্বরের ছোবান গামছা হাতে, বিল্লপত্র বাঁধা সুতা গলায়, যত ছুতোর গয়লা, গন্ধবেনে ও কাঁসারির আনন্দের সীমা নেই। আমাদের বাড়ির গাজন আজ। চলুন এই গাজনের বাজনা আজ আমরা আমাদের লেখার মাধ্যমে শুনে নিই। নগর কলকাতা পত্তনের সাথে সাথে আমরা জানি যে গ্রাম থেকে বহু মানুষ এসেছিলেন শহরে জীবিকার সন্ধানে, তাই তাদের শিকড়গুলো ছিল গ্রাম্যই। সেরকমই একটি গ্রাম্য সংস্কৃতির ধারা তারা তাদের সাথে নিয়ে এসেছিল, তা হলো যাত্রা। একটি মাঠে বড় মণ্ডপ করে চারিদিকে দর্শক আসনে বসে থাকতেন শ্রোতারা, দর্শকরা, এবং মঞ্চের উপরে পরিবেশিত হতো সেই সময়ের সংলাপ পরিমণ্ডিত আধ্যাত্মিক বা পৌরাণিক কাহিনী সমন্বিত যাত্রাপালা। কলকাতা শহরেও এই যাত্রাপালাগুলি যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিল। আমরা শুনে নিই শ্রী রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে একটি বিদ্যাসুন্দর পালার একটি গান।
Hello, my name is Onurup Mondo. My topic for this year's Wall magazine is on Bortola. So I'm going to share a bit about Bortola today with you all. Bortola is the birthplace of the printing and publishing industry of our country. Bortola mainly served the needs of the general and semi-educated readers of the 19th century Calcutta. Books like Puthi, Pachali and folk tales were published, but from 1850s onward it began to lose its former glory as books of knowledge began to be published from outside the boundaries of Bortola. But it holds a special place as a publishing center even today, as it contributed to the development of printing and publishing technology in the country. Thank you. নমস্কার, আমি নবনীতা পাল, ক্ষুদিরাম বোস সেন্ট্রাল কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী। ওয়াল ম্যাগাজিনে আমার বিষয়বস্তু হলো 19 শতকের কলকাতার বাবু কালচার। 19 শতকের সময় কলকাতায়, বিশেষ করে উত্তর কলকাতায় বেশ কিছু বনেদি পরিবারের উদ্ভব হয়। এই বনেদি অঞ্চল বলতে সেই সময় বাগবাজার, শোভাবাজার, চিরপুর, বউবাজার এইসব অঞ্চলকেই বোঝাত। এইসব অঞ্চলে জমিদার বা ধনী ব্যক্তিদের মধ্যে তখন যে ধরনের বাবুয়ানি দেখা যেত সেটাকেই বাবু কালচার বলা হয়ে থাকে। এদের সাজ, গোজ, চাল চলন, পোশাক আশাক সব কিছুতেই ছিল বাবুয়ানি। এরা সাধারণত সুগন্ধি তেল ব্যবহার করতেন, সুগন্ধি আতর ব্যবহার করতেন। শুধু তাই নয়, লখনৌ থেকে আসতো গোলাপ জল, যা দিয়ে ধোয়ানো হতো উঠোন। এদের খেয়ালও বিচিত্র, সাথে চিন্তাধারা। যা কেউ করেন না, করতে পারেন না, সেই ধরনের অভিনবত্ব দেখানোতেই ছিল এদের আনন্দ। এমন কত যে বাবু সে প্রাচীন কলকাতায় ছিলেন, আর কত রকমের খেয়াল ছিল তাদের। শোনা যায় কেউ নাকি বিড়ালের বিয়ে দিয়েছিলেন ধুমধাম করে। এছাড়াও ছিল ঘুড়ি ওড়ানো, ঘটা করে দুর্গাপুজো করা, পায়রা ওড়ানো, দূরে কোনো জঙ্গলে শিকারে যাওয়া, বুলবুলির লড়াই, মুরগির লড়াই, এই সমস্ত কিছু নিয়ে চলত জমিদারদের মধ্যে এক অবিরাম প্রতিযোগিতা। আর রাত হলেই এই বাবুরা হাতে সুগন্ধি বেলফুলের মালা জড়িয়ে এক হাতে সূক্ষ্ম কাজ করা ধুতির কোঁচা ধরতেন, অন্য হাতে হুকো। পরবর্তীতে যদিও হুকোর বদলে বিদেশি চুরুট খেতেন, আবার কখনো বা সাদা রুমাল ব্যবহার করতেন। মেজাজি লোক ছিলেন সব এইসব বাবুরা। সকালে জমিদারি সামলাতেন, রাতে বাইজি নাচ নাচাতেন এই বাবুরা। তবে এই বাইজি নাচ ও গান নিয়েও ছিল জমিদারদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা। যে বাইজি নেচে গিয়ে বেশি নাম করত, সেই বাইজিকে টাকা বেশি করে দিয়ে বায়না দিত পুরো সপ্তাহে। অনেক সময় তারই প্রতিদ্বন্দ্বী জমিদার আরো বেশি টাকার বায়না দিত। বাইজিদের সঙ্গে কলকাতা তথা বাংলার এমনই দ্বন্দ্ব সমাজের চিত্র দৃষ্টিগোচর হয়। তবে সবশেষে এটাই বলা যায় যে এই বাবুদের নিয়ে বঙ্কিমচন্দ্রের রম্য রচনা ও আরো বিভিন্ন লেখকের লেখায় একটা সুন্দর চিত্র পাওয়া যায়। এই সময় প্রচলিত দু একটি বচন থেকে কর্তৃ বাবু সমাজের চিত্র পাওয়া যায়। জাল জুয়ারি, মিথ্যা কথা, এই তিন নিয়ে কলকাতা।
বাবু সংস্কৃতি যে কলকাতায় বিপুল বিস্তারী প্রভাব ফেলেছিল সে কথা বলা চলে নিঃসন্দেহে। তবে বলা যায় বাবু সংস্কৃতির পথ বেয়েই ভদ্রলোকের সংস্কৃতির সূচনা হয়েছিল এই বাংলায়। নমস্কার। নমস্কার। নগর কলকাতার লোকায়ত সংস্কৃতির অন্যতম ধারা ছিল কবিগান। আমরা সবাই জানি যে দুটি দলের মধ্যে সাধারণত এই সঙ্গীত পরিবেশিত হতো। দুটি দলের মধ্যে চাপানুতর, তর্ক বিতর্ককে একটি সুরে তারা গেঁথে এই সঙ্গীতকে পরিবেশন করতেন। এই সঙ্গীতের সুর, ভাবনা এবং পরিবেশন পদ্ধতি ছিল একদমই সক্রিয়। কবিগানের ভাষাকে যদি আমরা অনুধাবন করি তাহলে দেখতে পাবো তৎকালীন সমাজের একটি স্পষ্ট চিত্র। গোজলা গুই, হরু ঠাকুর, ভোলা ময়রা, অ্যান্টনি ফিরিঙ্গি ছিলেন তৎকালীন 19 শতকের অন্যতম বিখ্যাত কবিরা। আমরা আজকে ভোলা ময়রার কণ্ঠের একটি সঙ্গীত আমাদের এই পত্রিকায় শুনে নেব। তুই জাত ফিরিঙ্গি জবর জঙ্গি, তুই জাত ফিরিঙ্গি জবর জঙ্গি, তোকে পারবো না তো তরাতে, আমি পারবো না তো তরাতে। তুই জাত ফিরিঙ্গি জবর জঙ্গি, তুই জাত ফিরিঙ্গি জবর জঙ্গি, আমি পারবো না তো তরাতে, পারবো না তো তরাতে, তোকে পারবো না তো তরাতে, পারবো না তো তরাতে। শোনরে ভ্রষ্ট বলি স্পষ্ট, শোনরে নষ্ট বললে নষ্ট, হইরে নষ্ট মহাদুষ্ট, হইরে নষ্ট হইরে নষ্ট, তোর কি ইষ্ট কালী কৃষ্ট, তোর কি ইষ্ট তোর কি ইষ্ট, আজকে যা তুই আজকে যা তুই আজকে যা তুই শ্রীরামপুরের গির্জাতে, শ্রীরামপুরের গির্জাতে, শ্রীরামপুরের গির্জাতে, শ্রীরামপুরের গির্জাতে, শ্রীরামপুরের গির্জাতে, শ্রীরামপুরের গির্জাতে। খ্রিস্টে আর খ্রিস্টে কিছু তফাৎ নাই রে ভাই, খ্রিস্টে আর খ্রিস্টে কিছু তফাৎ নাই রে ভাই, শুধু নামের ফেরে মানুষ ফেরে কেউ কথা শুনি নাই। খ্রিস্টে আর খ্রিস্টে কিছু তফাৎ নাই রে ভাই, খ্রিস্টে আর খ্রিস্টে কিছু তফাৎ নাই রে ভাই, খ্রিস্টে আর খ্রিস্টে কিছু তফাৎ নাই রে ভাই, খ্রিস্টে আর খ্রিস্টে কিছু তফাৎ নাই রে ভাই। আমার খোদা যে হিন্দুর হরিষে, আমার খোদা যে হিন্দুর হরিষে, ওই দেখো শ্যাম দাঁড়িয়ে আছে, আমার মানব জন্ম সফল হবে যদি রাঙা চরণ পাই। খ্রিস্টে আর খ্রিস্টে কিছু তফাৎ নাই রে ভাই, 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 কিছু তফাৎ নাই রে ভাই। 19 শতকের বৈচিত্র্যপূর্ণ নগর সংস্কৃতির মধ্যে অন্যতম ছিল বাই নাচ এবং গান। কলকাতার নগরবাসী প্রথম পরিচিত হয়েছিল শাস্ত্রীয় সঙ্গীত এবং শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে। আমরা সবাই জানি যে বাই নাচের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত কলকাতার নিজস্ব একটি সংস্কৃতি, সেটি হলো বাবু সংস্কৃতি। আমরা সেই নিয়ে আলোচনাও করেছি। কিন্তু বাই নাচের অন্য আরেকটি খুব তাৎপর্যপূর্ণ দিক ছিল। বিনোদনের মাধ্যম হিসেবে বাই নাচ সেই সময়
জমিদার বাড়ির দুর্গাপুজোর একটি অন্যতম অঙ্গ হয়ে উঠেছিল। সেই সময় ক্যালকাটা ক্রনিকল 1792 সালে মহারাজ সুখময় রায়ের বাড়ির পুজোর সম্পর্কে একটি রিপোর্টে লিখছে যে the only novelty that rendered the entertainment different from those of the last year was the introduction, or rather the attempt to introduce some English tunes among the Hindustani music. শোভাবাজার রাজবাড়িতে দুর্গোৎসবে প্রতি বছরই আমরা দেখতে পেতাম বাই নাচের আসর বসত। একদিকে থাকতো দেবীর আরাধনা, অন্যদিকে চলতো বাই নাচের আসর। এ প্রসঙ্গে উল্লেখ করি, এদের মধ্যে অন্যতম ছিলেন গওহর জান। 1902 সালে তার গান প্রথম গ্রামাফোনে রেকর্ড হয়। আমরা আজকে তার গলার একটি গান, অরিজিনাল গান আমরা রেকর্ড করা HMV থেকে, আমরা সেটি আজকে শুনে নেব আমাদের এই পত্রিকায়। আমি সংঘমিত্রা ব্যানার্জি, ক্ষুদিরামপুর সেন্ট্রাল কলেজের ইতিহাস বিভাগের প্রাক্তন ছাত্রী। আমার বিষয় কলকাতায় তথা বাংলায় ঊনবিংশ শতকের দুর্গাপূজা। দুর্গাপূজা বাঙালির শ্রেষ্ঠ উৎসব হওয়ার সত্ত্বেও ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে দেখা যায় 19 শতকের প্রথম দিকে দুর্গাপূজা সম্পূর্ণরূপে বাংলার অভিজাত ও ধনী শ্রেণীর ব্যক্তিগত উৎসব ছিল। সাধারণ মানুষ ছিলেন অবাধ্য। সিরাজদৌলার পতনের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতা দখল করে এবং তৎকালীন ধনী শ্রেণী তাদের ভবিষ্যতের উন্নতির জন্য দুর্গাপূজার সঙ্গে সাহেব পূজার প্রচলন করে। এই বঞ্চনা থেকে উৎপত্তি হয় প্রথমে বারোয়ারি এবং পরে সার্বজনীন দুর্গাপূজা। 19 শতকের শেষ দিকে কিছু অভিজাত সম্প্রদায়ের মানুষ দুর্গাপূজা উপলক্ষ করে স্বদেশ প্রেমের চিন্তার পরিচয় দেয়। এইভাবে দেখা যায় তৎকালীন দুর্গাপূজার প্রভাবে সামাজিক, সাংস্কৃতিক, শিল্প এবং অর্থনৈতিক ক্ষেত্রে প্রভূত পরিবর্তন হয়েছিল। যেমন সামাজিক ক্ষেত্রে ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে যৌথ পরিবার ভেঙে ছোট ছোট পরিবার তৈরি হয়েছিল। তার প্রভাব দুর্গাপূজার
সরস্বতী আলাদা আলাদাভাবে নতুন রূপে প্রতিষ্ঠিত হয়েছিল। সব দিক বিচার করলে 19 শতকের দুর্গাপূজা রেনেসাঁসের সমগোত্রীয়।